নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়েই শুরু করছি বাংলার খবর কি। আচ্ছা বলুন তো, সাধারণতন্ত্র দিবস আর তার মাঝেই রাজনৈতিক আকচাকচিও চলছে। আচ্ছা এই বাংলায় কি হচ্ছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়েই বেসুরো তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র তৃতীয় শক্তি উত্থানের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে উস্কে দিলেন বিতর্ক। প্রকাশ্যেই বললেন, সহ্য ক্ষমতা পেরিয়ে গেলে বিস্ফোরণ হয়, শক্তিক্ষয় হলে তৃতীয় শক্তি মাথাচাড়া দেয়। তাহলে কি এবার দলের বিরুদ্ধে বিদ্রোহের পথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী? একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয়। সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। শুনলেন তো কি বলছেন তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। পথ খুইয়ে বেসুরো রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সম্প্রতি পাঁশকুড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের একটি মেলায় উদ্বোধন করতে যান প্রাক্তন মন্ত্রী। আমন্ত্রণ জানানো সত্ত্বেও অনুষ্ঠানে ডিএম, এসপি এবং চেয়ারম্যান না আসায় ক্ষোভ ঝরে পড়ল সৌমেন মহাপাত্রের গলায়। ভাইরাল হয়েছে সেই মন্তব্য। আজকে জানেন তো, পদের বড় মোহ। আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান মঞ্চ অলঙ্কৃত করতেন। আজকে তাদের কাউকে দেখিনি। ভাইরাল মন্তব্য সামনে আসতেই খোঁচা দিয়েছে বিজেপি, আর বিতর্ক তৈরি হতেই সাফাই দিয়েছেন তমলুকের তৃণমূল বিধায়ক। মহাপাত্রের ডাকে কেউ আসছে না, উনি বুঝতে পেরেছেন এই দলটার কোনো কেউ কাকে গুরুত্ব দেয় না, এই দলে কোনো সম্মান নেই। উনি হয়তো আগামী দিনে দল করবেন কি না সেটাও সন্দেহ আছে। আমরা আহ্বান জানিয়েছিলাম, তারা আসতে পারেননি, সেটা তাদের ব্যস্ততার কারণেই হতে পারে। এটাই ছিল আমার বক্তব্য। তারা যে দায়িত্বে আছেন, একটা মেলায় অংশগ্রহণ করার থেকেও প্রশাসনিক কাজে কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন না। প্রথমে মন্ত্রী পদ থেকে অপসারিত, এরপর তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকেও অপসারণ। ক্ষোভ যে বাড়ছে তার আভাস মিলছিল। এবার কি তাহলে তৃণমূল ছেড়ে কোনো তৃতীয় শক্তির হাত ধরবেন সৌমেন? প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কয়লা বালির পর এবার শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা থেকেও তোলার অভিযোগ। কাঠগড়ায় রাজ্যের শাসক দল। অভিযোগ, শিক্ষকদের থেকে 900 টাকা এবং পার্শ্ব শিক্ষকদের থেকে 300 টাকা করে তোলা তুলেছেন তৃণমূলের শিক্ষক নেতাদের একাংশ। জানিয়ে সোচ্চার হয়েছে এবিপিটিএ। লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। দুর্নীতি আর দুর্নীতি। রেশন, আবাস, শিক্ষক নিয়োগের পর এবার শিশুদের ক্রীড়া প্রতিযোগিতাতেও দুর্নীতি। জলপাইগুড়ি 4টি সার্কেলের প্রাথমিক শিক্ষকদের থেকে টাকা তোলার অভিযোগ। শিক্ষকদের থেকে 900 এবং পার্শ্ব শিক্ষকদের থেকে 300 টাকা তোলার অভিযোগ। আমন্ত্রণ পত্রে কাউন্টার পার্টে টাকা তোলার রসিদ রয়েছে বলে অভিযোগ এবিপিটিএর জেলা সম্পাদক বিপ্লব ঝাড়। শিক্ষকদের কাছ থেকে 900 টাকা করে, প্যারা টিচারদের কাছ থেকে 300 টাকা, এসএসকে সহায়িকাদের কাছ থেকে 300 টাকা করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই প্রক্রিয়াতে হচ্ছে যে রসিদ ছাপানো হয়। আমি ভূভারতে কখনো দেখিনি এই ধরনের রসিদ, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেভাবে গোটা রাজ্যে তোলাবাজি চলছে, এই ক্ষেত্রেও একই বিষয়, একই প্রক্রিয়া চলছে। টাকা তোলার অভিযোগে শিলমোহর দিয়েছেন শিক্ষকরা। সবাই টাকা জমা না দিলেও অনেকেই টাকা দিয়েছেন বলেই দাবি করলেন শিক্ষকরা। কারা চাইছিল টাকাটা? ডিস্ট্রিক্ট কমিটির থেকে দিচ্ছেন না, আমি দিইনি। ওখানে অনেকেই দিচ্ছে না, আবার অনেকেও দিচ্ছে। হয়েছিল যে এখানে প্রত্যেক শিক্ষকদের আর কি 900 টাকা করে চাঁদা। শুনছি আর কি অভিযোগ, কিছু কিছু শিক্ষক অভিযোগ করছে যে 900 টাকা করে জোর করে মানে ওদের জোর করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত হবে, সাফাই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের। কারা চাঁদা তুলছে এরকম কোনো খবর আমার কাছে নেই। প্রেসক্রাইবলি যদি আমার কাছে কোনো অভিযোগ আসে, সেই অভিযোগ নিশ্চয়ই খতিয়ে দেখে যথাযথ স্টেপ নেওয়া হবে। রাজ্যে ঠিক আর কি ভাবে হবে দুর্নীতি? রেয়াত করা হলো না শিশুদের ক্রীড়া প্রতিযোগিতাকেও।
শিক্ষকরা কিন্তু প্রকাশ্যে স্বীকারও করছেন যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বা টাকা চাওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, যেখানে সরকার টাকা দিচ্ছে তারপরেও কি প্রয়োজনে এই শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। 5.5 কাঠা জায়গার উপরে বিরাট পুকুর, নিজেদের ব্যবসার কারণে সেই পুকুর বোঝানোর কাজ শুরু করেছিল প্রমোটাররা। তার বিরুদ্ধেই রুখে দাঁড়ায় স্থানীয় বাসিন্দারা। পুরসভার কাছে তারা অভিযোগ করতেই দ্রুত ব্যবস্থা নেয় পুরসভা, আটকে দেওয়া হয় কাজ, শুরু হয় পুনরায় পুকুর খননের কাজ। দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে প্রায় 5.5 কাঠার মতো পুকুর প্রমোটাররা ভরাট করে দিয়েছিল। বিষয়টি নজরে যায় দক্ষিণ দমদম পৌরসভার। এরপর নড়েচড়ে বসে দক্ষিণ দমদম পৌরসভা। প্রমোটারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ জমা পড়ে পুরসভায়। এরপরই বিধায়ক ব্রাত্য বসু এবং পুরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরীর তাগিদে দ্রুত সেই পুকুর ভরাটের কাজ বন্ধ করা হয়। এবং এলাকাবাসীর নেতৃত্বে আমার এই পুকুর মাফিয়াদের এগেনস্টে আমার একটা লড়াই আন্দোলন চলেছে। সেই আন্দোলনের ফলস্বরূপ আজ পুকুরটা করা হচ্ছে এবং 2 নম্বর ওয়ার্ডে বেশ কিছু পুকুর মাফিয়াদের কারবার চালু হয়েছে। এই পুকুর মাফিয়াদের বিরুদ্ধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে যেখানে যেখানে পুকুর ভরাট হবে আগামী দিনে আমরা লড়াই করব। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিউটি হালদার এবং তার স্বামী বিপ্লব হালদারকে বিষয়টি জানিয়েও পুকুর ভরাটের কাজ বন্ধ হয়নি। তবে এলাকায় প্রমোটারদের দৌরাত্ম্যের কথা নাকি জানতেনই না কাউন্সিলরের স্বামী বিপ্লব হালদার। পুকুর ভরাটের ব্যাপারে আমার কাছে কোনো খবর ছিল না। আমি এই আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এরকম পৌরসভার থেকে নাকি পুকুর ভরাটের কোনো একটা কমপ্লেন জমা পড়েছে। পৌরসভার দায়িত্ব পালন করছে। এলাকায় ফের পুকুর খননের কাজ চালু হওয়ায় খুশি স্থানীয়রা, কিন্তু স্থানীয় কাউন্সিলরের চোখ এড়িয়ে কেমন করে পুকুর ভরাটের কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন থাকছেই। তাই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হোক, এই দাবি তুলছেন সাধারণ মানুষ। ক্যামেরায় হরিসাথ আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, দমদম। একদিকে দেখলাম যে পরিবেশ রক্ষার কথা বারবার বলা হয়, কিন্তু তার মাঝেও পুকুর ভরাটের কাজ হচ্ছিল। তারপরে টনক নড়ল প্রশাসনের, তাও অনেকখানি পরে। আর এবার দেখাবো সুস্বাস্থ্য কেন্দ্রের ছবিটা। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে চিকিৎসক ছাড়াই চলছে সুস্বাস্থ্য কেন্দ্র। রোগী দেখা, ওষুধ দেয়া সবই সামাল দিতে হচ্ছে একজন নার্সকে। 2023 সালে 13ই জুন ঘটা করে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছিল, কিন্তু বছর ঘোরার আগে বেহাল সেই সুস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসা করতে এসে দূর দূরান্ত থেকে এসেও মানুষজন চূড়ান্ত নাকাল হচ্ছে, ফিরে যেতে হচ্ছে রোগীদের। বুনিয়াদপুর শহরের পীরতলার গত জুনে পুরনো পুরসভা ভবনের দোতলায় চালু হয় সুস্বাস্থ্য কেন্দ্র। একজন ডাক্তার ও 2 জন নার্স দিয়ে শুরু হয় স্বাস্থ্য পরিষেবার কাজ। 4.5 মাসের মধ্যে একজন নার্স এবং ডাক্তার অন্যত্র স্থানান্তর হয়। নভেম্বর থেকে 3 মাস পার, সেই সুস্বাস্থ্য কেন্দ্রটি চলছে একটি মাত্র নার্সকে নিয়ে। ফলে সমস্যায় পড়ছেন রোগীরা। হঠাৎ করে এখান থেকে ডাক্তার নাকি ট্রান্সফার হয়ে গেছে শুনলাম, আর একজন নার্সও চলে গেছে। সেই জন্য মানুষগুলো আসছে, কিন্তু পরিষেবা ঠিকমতো না পাওয়ার জন্য তারা একটু মনক্ষুণ্ণ হচ্ছে। এবার ডাক্তারবাবু এখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে গেছেন, আর আরেকজন যে স্টাফ নার্স ছিলেন উনিও চলে গেছেন বাইরে, অন্য জায়গায় অন্য হসপিটালে চলে গেছেন। তো বর্তমানে আমি আছি, আর নতুন নিয়োগ হওয়ার আছে ডাক্তারবাবু। এখন ওটা স্বাস্থ্য দপ্তরে বলতে পারবে কবে আসবেন, ওটা আমি জানি না। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। একজন ডাক্তারকে হসপিটাল থেকে দেওয়া হচ্ছে, সে হচ্ছে ডেপুটেশনে কিছুদিন থাকবে, আর চেষ্টা চালাচ্ছে যে যত তাড়াতাড়ি পারা যায় এখানে দিতে। ডাক্তারবাবু ছিলেন, আমরা রিক্রুটমেন্ট করেছিলাম, তারপর উনি চাকরি যে কোনো কারণে হোক উনি হয়তো বেটার কোনো অপশান পেয়ে গেছেন বলে উনি ছেড়ে দিয়েছেন। আমরা আবার অ্যাডভার্টাইজমেন্ট করেছি, বাট আনফর্চুনেটলি আমরা কোনো মেডিকেল অফিসার এখনও পাইনি। বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, যদি অন্য কোথাও থেকে নিয়ে গিয়ে রিক্রুটেশন করা যায় সেটা আমরা দেখে নিচ্ছি। প্রতিদিন 50 থেকে 80 জন রোগী আসেন সুস্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু চিকিৎসক না থাকায় নতুন রোগীরা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। দ্রুত চিকিৎসক আসুক চাইছেন সকলে। রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুরুলিয়ার রুখা সুখা জমিতে সবুজায়নে তার ধ্যান জ্ঞান। কয়েক দশক ধরে গাছ বসিয়ে তার লালন পালন করছেন। এলাকায় তিনি পরিচিত গাছ দাদু নামে।
এবার সেই কাজই তাকে আলাদাভাবে চিনিয়ে দিল গোটা দেশের কাছে। দুঃখ মাঝি পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। পুরুলিয়াকে এক অন্য গর্বের জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। ভাঙা ঘরে যেন চাঁদের আলো আসছে, তবু তাদের মনের আনন্দ আর ধরা যায়। পুরুলিয়ার বাগমন্ডির সিদ্রি গ্রাম, এখানেই থাকেন ৭৯ বছরের দুঃখ মাঝি। সবুজ বাড়ানোই যার ধ্যান জ্ঞান। আজ না, সেই ২৫ বছর বয়স থেকেই গাছ লাগিয়ে যাচ্ছেন দুঃখ মাঝি। এলাকায় তিনি গাছ দাদু নামেই পরিচিত। জেলা বন দফতরের তরফে সম্মানিত হয়েছেন। এবার তাঁর ঝুলিতে পদ্ম সম্মান। এই পদ্মশ্রী পাবো সেই জন্য ভালো লাগছে, সেই জন্য খুব ভালো লাগছে। আমরা দুজনেই কষ্ট করি, আমরা দুজনেই গাছ মানুষ করাই, এই তো কথা, অন্য কথা নাই। আমরা দমে খুশি, আমাদের খুশি হয়ে গেলে আমরা ওটা জানি আর আমরা ভগবান মালিক ওই করাওলা। টানাটানির সংসার, তবুও দুঃখ মাঝির আনন্দ গাছ লাগানোতেই। স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু এই এলাকায় হাজার হাজার গাছ লাগিয়েছেন, যার কারণে পদ্মশ্রী যে পুরস্কার তা কিন্তু এবছর পাচ্ছেন দুঃখ মাঝি, আর তাতে কিন্তু খুশি তার পরিবার। বৃদ্ধ বয়সেও সকাল হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। তার বসানো গাছের চারা কেমন রয়েছে তা দেখেন, দরকারে বেড়া দেন, ডাল পালা ভাঙতে দেখলে লোকজনকে শাসনও করেন। তোমরা গাছ লাগাবে, গাছকে কাটিয়ে ফেলবে না, বেশি গাছ বেশি লাগাবে, কারণ এই অক্সিজেন কোনদিন পাবে না। না হলে দিন আনা দিন খাওয়া পরিবারে পদ্মশ্রী এনেছে খুশি হাওয়া। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এ তো গেল গাছ দাদুর গল্প। এবার দেখাবো তকদিরের কথা। ছোট থেকেই সেলাই ফোড়ায় নেশা পেয়ে বসেছিল। কাঁথা স্টিচের কাজ তাকে খুব বেশি করে টানত। সেই নেশাকেই পেশা করে এগিয়ে চলা। পেট চালানোর কাজ শুরু করেছিল বোলপুরের তকদিরা বেগম। তবে সুতোর নিখুঁত বুনন এবং স্বতন্ত্র ডিজাইন কখন যে তার সৃষ্টিকে আলাদা বার্তায় পৌঁছে দিয়েছিল তা হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি। জেলা রাজ্যের গণ্ডি পেরিয়ে বোলপুরের তকদিরা এখন পদ্মশ্রী পাব। আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে নকশি কাঁথার মাঠের কথা, যেখানে নকশি কাঁথার মাধ্যমে তুলে ধরা হয়েছিল রূপাই আর সাজুর প্রেমের অমর কাহিনী। সেই নকশি কাঁথার স্মৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন বীরভূমের তকদিরা বেগম। বোলপুরের জামবনির মাদ্রাসা পাড়ার বাসিন্দা তকদিরা বেগম মায়ের কাছে প্রথম কাঁথা স্টিচের কাজ শিখেছিলেন শিল্পী তকদিরা। তারপর যত সময় গড়িয়েছে নিজের হাতের স্পর্শে কাঁথা শিল্পকে নতুন রূপ দিয়েছেন। আমাকে মিনিস্ট্রি অফ টেক্সটাইল ফোন করেছিল যে আমি পদ্মশ্রী পুরস্কার পেয়েছি। আমি ধরুন 30 বছর ধরে এই কাজ করছি, 30 থেকে 35 বছর। 5 বছর কি ছোটোখাটো ছিলাম, তারপর আস্তে আস্তে ব্যবসায় চলে এসেছি। 1992, 93, 94 ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছি কলকাতায়। তারপরে পুরস্কার পেয়েছি 1995 ন্যাশনাল মেরিট পেয়েছি, 96 ন্যাশনাল পেয়েছি। নিজের হাতের জাদুতে সুতো দিয়ে কাঁথার ওপর নানা ছবি ফুটিয়ে তুলে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পেলেন বোলপুরের তকদিরা বেগম। ভারত সরকারের কাছ থেকে এই সম্মান পেয়ে খুশি শিল্পী তকদিরা সহ পরিবারের সকলে। আজ যে পদ্মশ্রী পুরস্কৃত হয়েছেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুবই খারাপ পেয়েছে। আরো কাজ শিখতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। এত বড় সম্মান পাওয়ায় উৎসবের হাওয়া জামবনি মাদ্রাসা পাড়ায়। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুরুলিয়া জেলার চড়িদা গ্রাম মুখোশ গ্রাম নামেই খ্যাত। এবার সেখানেই এলো পদ্ম সম্মান। মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছে নেপাল চন্দ্র সূত্রধর। মুখোশ শিল্পী হিসেবে তার জুড়ি মেলা ভার। গত নভেম্বরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত মুখোশ শিল্পী। তাকেই মরণোত্তর পদ্মশ্রীর সম্মান জানাচ্ছে কেন্দ্র। নেপাল চন্দ্র সূত্রধর আজ আর নেই, অথচ তাকে
সম্মাননা দেওয়া হচ্ছে পদ্মশ্রী। পুরুলিয়ার একেবারে সেই মুখোশ গ্রাম, যে গ্রামে তার বাড়ি, চড়িদা গ্রামে এখন উৎসব মেজাজে রয়েছেন চড়িদার মানুষজন। শুধু মুখোশ শিল্পী নয়, নেপালচন্দ্র সূত্রধর ছিলেন একজন ছৌ শিল্পীও। অভাব অনটনকে নিত্যদিনের সঙ্গী করেই ছিল শিল্পীর পথ চলা। গত বছর পুরুলিয়ার মুখোশ গ্রামেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। পদ্মশ্রী সম্মান পাওয়ার স্বপ্ন দেখতেন শিল্পী, জানালেন নেপালচন্দ্র সূত্রধরের পরিবারের সদস্যরা। আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আমার শ্বশুরমশাই বেঁচে থাকলে আরো ভালো লাগবে। ওনার এটা খুব স্বপ্ন ছিল যে আমি একদিন পদ্মশ্রী পাবো, ওনার কিন্তু স্বপ্নটা তো বেঁচে থাকতে পাওয়া গেল না। এখন তার কি অনুভব করবেন? অনেক দিন থেকে ছোট থেকে মানে এই সবই কাজ চলছে আমাদের। 3 মাস আগে তো মারা গেছেন, ততদিন থেকে তো সংঘর্ষ চলছে। সেটাই কেমন লাগছে? অনেক খুশি হয়েছে, কিন্তু শ্বশুর মশাই বেঁচে থাকলে আরো খুশি হতাম। মুখোশ তৈরি বা ছৌ নাচেই পারদর্শী নন, ঝুমুর গানও গাইতেন নেপালচন্দ্র সূত্রধর, জানালেন শিল্পীর পুত্র। মাটির কাজও করতো আর ছৌ নৃত্যও নাচতো বা ঝুমুর গানও গাইতো, সব পারদর্শী ছিল বাবা। বা মরণটি কালের সময় বলেও গেল যে আমি আর পাবোই, বলেছিল। হ্যাঁ বলেছিল। মরণোত্তর পদ্মশ্রী পাওয়ায় খুশি মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধরের পরিবারের, কিন্তু তার মধ্যেও যেন মিশে আছে বিষাদের সুর। সূত্রধর পরিবারের দাবি যে যদি জীবদ্দশায় এই যে সম্মাননা যদি পেতেন নেপালচন্দ্র সূত্রধর, তাহলে আরো খুশি হওয়া যেত। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।